হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমি অলরেডি বেরিয়ে পড়েছি কেরালা যাওয়ার জন্য। এই 3টা ব্যাগ হয়েছে, তো আর কিছুক্ষণের মধ্যেই আমি খড়গপুর চলে যাব। আজ 12 তারিখ, আর আমার টিকিট আছে 13 তারিখ রাত 1:45 খড়গপুরে। তো আমি মারুতি করে খড়গপুর যাব। মারুতিওয়ালাকে বলা আছে কিছুক্ষণের মধ্যেই মারুতিওয়ালা চলে আসছে, আর মারুতি করে আমি খড়গপুর চলে যাব। তো দেখো গাইস, অলরেডি আমি মারুতি গাড়ি করে যাচ্ছি। আর তোমরা অনেকে জানো যাদের বাড়ি এগরা দিক করে, যে বেলদা থেকে কাঁচি পর্যন্ত রোডের কাজ চলছে। এগরা থেকে তো কাঁচি দিকটা এখন অনেকটা বাকি আছে, কিন্তু এগরা থেকে বেলদা দিকটা অলরেডি প্রায় অলমোস্ট কাজ শেষের দিকে। আর এটা হচ্ছে বেলদা হাই রোডের রাস্তা, অনেকটাই চওড়া করেছে, দিক দিয়ে অনেক গাড়ি যাতায়াত করতে পারবে একসঙ্গে। এখন রাত্রিবেলা তাই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু দিনের বেলা হলে বেশ ভালো করে দেখা যাচ্ছে পারতাম আমি যে কতটা রাস্তা চওড়া করেছে। আমার বাড়ি থেকে খড়গপুর আসতে প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগে, কিন্তু মধ্যখানে রাস্তা খারাপের জন্য প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় লেগে গেল। আর ঠিক সামনে এটা খড়গপুর স্টেশন। কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে যে খড়গপুর লেখা আছে। এটা হচ্ছে স্টেশনের পুরো সামনের দিক, ফ্রন্টের দিকটা। তো এটা হচ্ছে যে খড়গপুর স্টেশন লেখা আছে খড়গপুর। আর খড়গপুর স্টেশনের সাইড দিয়ে আমরা বেরিয়ে যাবো, আর গিয়ে আমরা গাড়িটাকে আগে পার্কিং করবো। পার্কিং করে আমরা ভেতরে ঢুকবো। আর যেহেতু আমার বাবা আর যে ড্রাইভার এসছে, ওনাদেরকে আমি ভেতরে নিয়ে যাবো, কারণ কিন্তু ব্যাগ আছে নিয়ে যাওয়ার অসুবিধে। তো তার জন্য ওনাদের প্ল্যাটফর্ম টিকিট কাটবো আর ভেতরে যাবো। তো এই যে গাড়ি পার্কিং দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পার্কিং প্লেস খড়গপুরে। তো এখানটা আমরা গাড়ি পার্কিং করবো এখন, আর গাড়ি পার্কিং করে আমরা স্টেশনের ভেতর যাব। তো দেখো, আমি প্ল্যাটফর্মের ভেতর চলে এসেছি। তো আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি, কারণ 4 নম্বরে আমি মনে করছি 4 নম্বরে গাড়ি দেবে। তার কারণ হচ্ছে এর আগের বারেও যখন এসেছিলাম বোনকে তুলতে, তখন কিন্তু 4 নম্বরে গিয়েছিল। নেটে লেখা থাকে যে 3 নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার কথা, কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দেয় না। আর ট্রেন খানিকটা লেটও আছে, তাই এই নাম্বারও শো হচ্ছে না যে কোন প্ল্যাটফর্মে দেবে গাড়িটা। তো তাই 4 নম্বরে এসে দাঁড়িয়ে আছি। যদি 3 নম্বরে দেয় তাহলে 3 নম্বরে যাবো, আর যদি 4 নম্বরে দেয় তাহলে 4 নম্বরে রয়েছে। আর এখন গুজরাট আহমেদাবাদের জন্য গাড়িটা এসছে। তো দেখো, এই ট্রেনটা এসছে রাত 1:11 খড়গপুর 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এটা বেরিয়ে যাওয়ার পরে হয়তো অ্যানাউন্সমেন্ট করবে। তো এই ট্রেনটা হয়তো ছেড়ে যাওয়ার পরে শালিমার ত্রিবেন্দ্রম সেন্ট্রাল কোন প্ল্যাটফর্মে দেবে হয়তো ওইটা অ্যানাউন্সমেন্ট করবে। যেহেতু গাড়ির লেট আছে, তার জন্য অ্যানাউন্সমেন্ট করছে না। কোন যে প্ল্যাটফর্মে খালি হবে ওই প্ল্যাটফর্মে গাড়িটা দেবে। তো তার জন্য অপেক্ষা আমাদেরকে তো অবশ্যই করতেই হবে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব বোরিং লাগছিল, তাই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঘুরে এলাম। তো 3 নম্বরে গিয়ে যখন দেখি 1:40 ওইখানটায় চেন্নাইয়ের গাড়ি দেবে। তো তখন আমি নিশ্চিত হলাম যে ওই 3 নম্বরে তো দেবেই না, দিলে 4 নম্বরেই দেবে। ট্রেনে উঠে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠেছি সকাল 8টার সময়। উঠে মুড়ি জানাতে খাওয়া দাওয়া করে দুপুর পর্যন্ত কাটিয়ে দিলাম। আর দুপুরে ক্যান্টিন থেকে মাছ ভাত কিনে খেয়ে দাঁড়িয়ে আছি। এত গরম লাগছে, আর মনে মনে ভাবছি যে কেন যাচ্ছে এই গরমের মধ্যে কেরালা। ট্রেনের মধ্যে যদি এত গরম থাকে, তাহলে কেরালায় গেলে কত গরম থাকবে, এই নিয়ে ভাবছি আর দাঁড়িয়ে আছি। আর দেখতে দেখতে ঠিক বিকেল করে বিশাখাপত্তনম অলরেডি ঢুকে গেল গাড়ি। এই হচ্ছে বিশাখাপত্তনমের স্টেশন। এটা হচ্ছে বিশাখাপত্তনম স্টেশন। আর আমি প্রায় 2 থেকে 2.5 বছর হয়ে গেল ট্রেনে যাতায়াত করিনি। তার কারণ আগে যখন বাইরে থাকতাম তখন ট্রেনে যাতায়াত করতাম। 2-2.5 বছর পর আবার ট্রেনে যাতায়াত করছি, তাও একটা লম্বা যাত্রা। আর গরম লাগলেও এই 2.5 বছর পর আবার একটা লম্বা ট্রেনের যাত্রা কিন্তু মন্দ লাগছিল না, বেশ ভালোই লাগছিল। আমার কিন্তু বরাবর ট্রেন যাত্রা খুব ভালোই লাগে। তো আমার মতন কে কে আছো ট্রেনে যাত্রা করতে ভালোবাসো, অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। এবার এই বিশাখাপত্তনম থেকে গাড়ি কিন্তু উল্টো দিকে যাওয়া শুরু করলো, যেদিক থেকে এসেছিল ঠিক আবার ওই দিকে গিয়ে রাস্তা চেঞ্জ হয়ে গেল। আর ওই দূরে দেখতে পাচ্ছ পাহাড় আর সবুজ গাছপালা, কত সুন্দরই না লাগছে। এত ঘুম ঘুমও লাগছিল, তাই ভাবলাম একটু সিটটা তুলে ঘুমোতে যাই। আমার যেহেতু মিডিলে সিট ছিল, তাই সিটটা তুলেই ঘুমাতে হবে। কিন্তু এই গরমের জন্য ঘুম আসছিল না, ঘুমোতেই পারলাম না। তো তাই ভাবলাম যে সিটেই বসে আমি ভিডিওটা রেকর্ডিং করি। বাইরের দৃশ্যটা সুন্দর লাগছে, অপূর্ব লাগছে এক কথায়। আর আর কিছুক্ষণের মধ্যেই আমরা রাজা মন্দির স্টেশনে পৌঁছে যাব। আর ওই রাজা মন্দির স্টেশনের পরে কিন্তু রয়েছে গোদাবরী নদী। আমিও কিন্তু এই প্রথমবার গোদাবরী নদী দেখবো, এর আগে কিন্তু আমি দেখিনি। কিন্তু শুনেছি এই নদীটা নাকি অনেকটাই চওড়া, তো দেখা যাক কতটা চওড়া। আর দেখতে দেখতে রাজামন্দির স্টেশনে দাঁড়িয়ে আছি। একটা ট্রেন রিজার্ভেশন ট্রেন বেরিয়ে যাচ্ছে আমাদের সাইড দিয়ে। আর এখান থেকে রাজামন্দির স্টেশন থেকে আমাদের ট্রেনটা জাস্ট এগোলেই কিছুক্ষণের মধ্যে গোদাবরী নদী আমি দেখতে পাবো। তোমরাও দেখতে পাবে এই গোদাবরী নদীটা। জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাই মনে আমার। জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাই মনে আমার। কেন ঘুম ভাঙিয়ে দূরে থাকো হারিয়ে, কেন ঘুম ভাঙিয়ে দূরে থাকো হারিয়ে, তাই ক্ষণে ক্ষণে আমি মনে তোমায় শুধু খুঁজি বারবার। জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাই মনে আমার। জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যাই মনে আমার। সাজানো স্বপ্নে একা দিন যাপন,
বলো না কবে শুরু যে হবে প্রেমের আলাপন, তোমার জন্য সাজানো স্বপ্নে একা দিন যাপন। বলো না কবে শুরু যে হবে প্রেমের আলাপন, জুড়ে আছো নিশিদিন রাখবো বেঁধে চিরদিন, জুড়ে আছো নিশিদিন রাখবো বেঁধে চিরদিন। তাই ক্ষণে ক্ষণে আনমনে তোমায় শুধু খুঁজি বারবার, জানতে যদি চাও কতটা তোমার একটু থেকে যাও এই মনে আমার, জানতে যদি চাও কতটা তোমার একটু থেকে যাও এই মনে আমার। তো এই নদী সম্পর্কে একটু কথা বলে রাখি। এই নদীটার নাম হচ্ছে গোদাবরী নদী। গোদাবরী নদী দক্ষিণ ভারতের একটি দক্ষিণ পূর্ব বাহিনী নদী। এই নদীর অববাহিকা ভারতের বৃহত্তম নদী অববাহিকাগুলির অন্যতম। মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলার ত্রম্বকে এই নদীর উৎপত্তি। দাক্ষিণাত্য মালভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়ে অতঃপর এই নদী অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার রাজামন্দিরের কাছে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তো আজকে সন্ধে হয়ে গেছে, তাই আর ভিডিও বানাবো না, আজকে শুয়ে পড়বো তাড়াতাড়ি। আর এটা হচ্ছে কেরালা যাওয়ার দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন সকালবেলায় উঠে ব্রাশ করে খাওয়া দাওয়া করে তারপর ভাবলাম একটা ভিডিও শুট করি। আর সকাল সকাল বুঝতেই পারছো সামনে একটা পাহাড় দেখতে পাচ্ছি, আর এই পাহাড় দেখে একটা গান সকালবেলা একটা মনে এসে গেল। তোমরা শোনো সবাই গানটা। এই দেখো, তো দেখতেই পাচ্ছ তোমরা। আর অলরেডি নারকেল গাছগুলো দেখো, শুধু নারকেল গাছ আর নারকেল গাছ। আমি তো দেখে দিতে এত নারকেল গাছ, কখনো এত নারকেল গাছ একসঙ্গে দেখিনি। শুনেছি যে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা প্রচুর নারকেল বাগান হয়, দিকের পর দিকে নারকেল বাগান থাকে, কখনো দেখা হয়নি। তো এই দেখো, এই প্রথমবার এত নারকেল বাগান দেখছি। তো দেখে খুব ভালো লাগছে যে নারকেল বাগান, এত বড় বড় নারকেল বাগান হতে পারে, কখনো ভাবতে পারিনি আমি। তো দেখো, তো আমি দেখছি আর তোমরাও দেখো নারকেল বাগানগুলো, কত বড় বড় নারকেল বাগান। আর ট্রেন ওই 10 থেকে 12 মিনিট লেট ছিল, তাই খুব একটা বেশি দেরি হয়নি। কেরালা আলুয়া স্টেশন আমি নামবো। তো আলুয়া স্টেশন অলমোস্ট চলেই এসছে সামনেই, আর কিছুক্ষণের মধ্যে আলুয়া স্টেশনে গাড়ি ঢুকে যাবে। তো ওখান থেকে নেমে তারপরে দেখছি কিছু ভিডিও বানাতে পারি। তো এই কেরালা আসাতে আমি এত নারকেল গাছ, এত নারকেল বাগান দেখলাম। তোমরা কেরালা ছাড়া যদি অন্য কোনো সিটি, অন্য কোনো স্টেটে যদি এরকম থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানো, তার দেখা হয়ে থাকলে। তো যদি দেখে থাকো অন্য কোথাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কোন স্টেটে বা কোন সিটিতে এরকম নারকেল বাগান রয়েছে। তো এই হচ্ছে আলুয়া স্টেশনের বাস স্টপেজ। তো আমি বাস স্টপেজে দাঁড়িয়ে আছি বাস ধরার জন্য। আমি যাব এখন থালাক্কর নামক একটা জায়গায়, যেটা কিনা আলুয়া থেকে মুন্নার যাওয়ার রাস্তায় পড়ে, থালাক্কর। তো এই থালাক্করে যাব, তো তার জন্য বাস ধরবো। আর বাসের স্টপেজে দাঁড়িয়ে রয়েছি, প্রচুর গরম। এখন বাজে 3টা। আর কেরালায় এখন তাপমাত্রা প্রায় 42 ডিগ্রির কাছাকাছি, 42 ডিগ্রি সেলসিয়াস। তো বুঝতেই পারছো 42 ডিগ্রি সেলসিয়াসে গরম কীভাবে হবে। দাঁড়িয়ে আছি, তাও দেখো ঘাম বেরিয়ে যাচ্ছে, অটোমেটিকলি ঘাম বেরোচ্ছে, এত গরম। আর খাওয়া দাওয়া এখনো কিছু করিনি, রুমে গিয়ে ভাত খাবো। রুমে অলরেডি বোন রান্না করে রেখেছে, তো রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো, তাই এখানে আর কিছু খাইনি। আর বাইরের খাবার সত্যি কথা বলতে আমার একদম পছন্দ করি না, ট্রেনে বাধ্যগত হয়ে খেয়েছি, কিন্তু এখন আর খাবো না, একবারে রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো। রুমে যেতে অনেকটাই সময় লাগবে, প্রায় 2 ঘন্টার কাছাকাছি। এখন বাজে 3টা, তো রুমে পৌঁছতে প্রায় 5টা বেজে যাবে। আলুয়া থেকে থালাগড় যেতে প্রায় 2 ঘন্টা লেগে যায়। আর বাইরেই দেখতে পাচ্ছ রোদ কেমন বেরিয়েছে, প্রচন্ড রোদ বাইরে। সবাই বাস স্টপেজে দাঁড়িয়ে অপেক্ষা করছে বাসের জন্য, যে যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো বাস এলেই সবাই বাসে উঠবে। আর আমার জামাই এখানে বাড়ি থেকে 4 মাস আগে থেকে কেরালা এসেছিল, তো 4 মাস পরে বাবা মার সঙ্গে দেখা হলো, যার জন্য এখানেই গল্প শুরু করে দিয়েছে বসেই। আর চলো রাস্তায় যেতে যেতে বাকি কথা হবে, রাস্তায় চারিদিকে যেতে যেতে দেখাবো যে কেমন রাস্তা এখানটায় কেরালায়। আর এই যে রাস্তা, থালাক্কর যাওয়ার রাস্তাটা অলরেডি পুরো পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা, পাহাড়ের গা বেয়ে রাস্তা রয়েছে, তোমাদের দেখাবো চলো। তো এই হচ্ছে কেরালার থালাক্কর যাওয়ার রাস্তা। তো এই রাস্তায় যেতে যেতে যেটা আমি কমন জিনিস দেখলাম, যে বাড়িগুলো 1 তলা থেকে 2 তলার বেশি উঁচু নয়, আর বেশি বড় নয়। আর বাড়িগুলোর কালার প্রায় বাড়ির কালার সাদা কালার করে রেখেছে। তো কেন জানি না, সব বাড়ির কালার সাদা। আর 1 থেকে 2 তলার বেশি বাড়ির হাইট নয়। আর ওপরে এদের কিন্তু ঢালাই করা ছাদ নয়, ওই টিন দেওয়া আছে। হয়তো পাহাড়ি এলাকা বলে ওপরে ছাদ দেওয়া নেই, কারণ ছাদ একটা দিলে লোড ক্যাপাসিটির ওর প্রয়োজন রয়েছে, ওই লোড ক্যাপাসিটি নিতে পারবে না। তার জন্য আমি মনে করি যে এসবেস্টার বা টিন জাতীয় জিনিস দেওয়া থাকে, এটা আমি অনুমান করছি। তো সঠিক আমি জানি না, এটা জাস্ট আমার অনুমান মাত্র। যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে নিচে জানিও। তো দেখো ঘরগুলো খালি দেখো, প্রায় ঘর সাদা কালার, আর 1 থেকে 2 তলা, ওর থেকে বেশি নয় বাড়িগুলোর হাইট। তো চলো এখানে আজকে ভিডিও আমি বন্ধ করছি। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবে। তো টাটা, বাই বাই।